হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ইংলিশের একটা রেকর্ডেড ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এবং আমরা কি করেছিলাম, আমরা প্ল্যান করেছিলাম যে এই ইংলিশের ক্লাসটা আমরা লাইভে গিয়ে নিব, কিন্তু তোমাদের রেসপন্স কম আসায় আমরা কি করেছি, এই এখন রেকর্ডের আকারে কিছু ভিডিও করে আমরা আপলোড করব, তোমরা সেগুলো দেখে নিবা। যদি রেসপন্স বেশি আসে আমরা ইনশাল্লাহ লাইভে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আমরা কি করেছি, আজকে নার্সিংয়ের যে বিগত কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেগুলো থেকে বেশি করে পরিমাণে কোশ্চেন এসেছিল এবং যেগুলো এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সমস্ত সিলেক্টিভ কিছু এমসিকিউ নিয়ে আমরা আজকে একটা ইংলিশ ক্লাসের আয়োজন করেছি। তো তোমরা দেখো, আমরা যে সকল এমসিকিউ দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এর উপর ভিত্তি করে এইবার কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে ইনশাল্লাহ তোমাদের যদি বেসিক কমপ্লিট থাকে ইনশাল্লাহ তোমাদের ইংলিশে ফুল মার্ক পাওয়া সম্ভব। তাহলে আমরা একটু খেয়াল করি। প্রথমে দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ দিয়ে, সরি এখানে একটু ভুল হয়েছে মনে হয়, এখানে একটু প্রথমে এটা হবে অ্যাডভার্ব, তোমরা এখানে লিখে নাও, এটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব। আচ্ছা দেখো তাহলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে এখানে পূরণ করতে হবে। আচ্ছা এখানে অ্যাডজেক্টিভ কখনো আসবে না, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এবং তোমাদের যদি কখনো যদি এইটা কোশ্চেন ব্যাংকের অংশ হয়ে থাকে তাহলে এটাও ভুল, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, অ্যাডভার্ব দিয়ে এটা পূরণ করবো। দেখো, লতা ইজ এ সিঙ্গার, মানে লতা একজন গায়িকা, লতা নামের একজন গায়িকা। সি সিং, সে গায়, কেমন ভাবে গায়। দেখো এখানে একটা সিং মানে কি, ভার্ব মানে গাওয়া, তাহলে তারপরে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে, তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো অপশন আমাদের কি কি আছে। আমরা অপশন যদি দেখি, দেখো অপশনে আছে ওয়ান, অপশনে আছে এ নাম্বার অপশন আছে বিউটিফুল, বি নাম্বার আছে উইথ বিউটিফুল, সি নাম্বার আছে অফ বিউটিফুলনেস, এবং ডি নাম্বার আছে বিউটিফুলি। তাহলে আমরা কি করবো একটু খেয়াল করো তোমরা, যদি আমরা অপশন এটা এখানে দেওয়ার চেষ্টা করি, দেখো তো বিউটিফুল মানে কি, তোমরা আমাকে বলো বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে সুন্দর, কিন্তু এখানে তো অ্যাডভার্ব হওয়ার কথা, তাই বিউটিফুল কখনোই হবে না, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হবে না। কেন এখানে অ্যাডভার্ব হবে? কারণ যেহেতু ভার্ব আছে, ভার্বের পরে অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব বসবে। তার মানে তুমি একবার চিন্তা করো, আমরা যদি ট্রান্সলেট করি বিষয়টা, যে লতা গান, লতা একজন গায়িকা, সে সুন্দরভাবে গান গায়, সুন্দরভাবে কে, তাহলে তো আমরা যদি বলি যে সে সুন্দর গান গায়, এটার থেকে বরং এভাবে হবে যে সুন্দরভাবে গান গায়। সেজন্য আগে এখানে বলে রাখি, তোমাদের এখানে লেখায় থাকবে যে অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে। তার মানে অপশন এ আমাদের হবে না, অপশন এ হওয়ার কোনো চান্স নেই। দুই নম্বর দেখো উইথ বিউটিফুল, উইথ বিউটিফুল দিয়ে ভার্ব কখনো হয় না, উইথ বিউটিফুল দিয়ে অ্যাডভার্ব হয়, এটা কি অ্যাডভার্ব হলো? হলো না। তার মানে এটাও আমাদের হলো না, অ্যাডভার্ব আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এটা দেখো অফ বিউটিফুলনেস, এটা কোনো সেন্টেন্সে হয় না যদি অফ বিউটিফুলনেস আমরা দেই, অ্যাডভার্ব তো দূরের কথা। কিন্তু একটু বিষয় খেয়াল করো, আমরা জানি অ্যাডভার্ব কখন হবে, যখন এল ওয়াই, কোন একটা ওয়ার্ডের শেষে এল ওয়াই যুক্ত থাকবে, তাকে আমরা বলি অ্যাডভার্ব। আবার বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা শর্ত, কিছু কিছু এক্সেপশন আছে সেটা আলাদা কথা, বাট আমরা মনে রাখবো যে এল ওয়াই যদি শেষে থাকে, যদি ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাই এত কিছুই জানার দরকার নেই, শুধু তোমরা মনে রাখবা এল ওয়াই যুক্ত যেসব ওয়ার্ড আছে সবগুলো অ্যাডভার্ব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাবা, 99% ক্ষেত্রে। 1% এক্সেপশন আছে, ওইটা আমাদের দরকার নেই, ওইটা কি আসে আসো, বাট আমাদের এখান থেকে আসবে, 99% ক্ষেত্রে আসবে। তার মানে বিউটিফুলি, আমরা বলবো বিউটিফুলি, সেই জন্য এই অ্যান্সারটা হবে বিউটিফুলি, বুঝছো? তাহলে আমরা কি মনে রাখবো শর্টকাট, এল ওয়াই যুক্ত থাকলে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। যেহেতু বাক্যে এখানে বলে দিয়েছিল কোশ্চেনে যে অ্যাডভার্ব দিয়ে ফিল আপ করতে হবে আমাদের কোশ্চেনটা, সেজন্য আমরা বলবো এখানে অ্যাডভার্ব খুঁজে বের করবো, অ্যাডভার্ব আছে ডি নাম্বারে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে ডি। এবার আসো, তাহলে এই পার্ট অফ স্পিচ নিয়ে আমাদের অনেক ক্লাস আছে, এবং পার্ট অফ স্পিচের উপর ভিত্তি করে একাধিক ক্লাসের আয়োজন করা হয়েছে আমাদের, দেখা যাচ্ছে প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে দেওয়া হয়েছে ওখানে, ঠিক আছে? তো এই একটা দিয়ে আসলে তোমরা অনেক বেসিক পাবা না, সেজন্য তোমাদের উচিত হবে ইউটিউব থেকে বা কোনো একটা প্লে লিস্ট থেকে আমাদের ওই ভিডিওগুলো দেখে আসা, যাতে করে তোমাদের বেসিক ক্লিয়ার হয়, এবং ওই বেসিকের উপর ভিত্তি করে তোমরা সবগুলো কোশ্চেন সলভ করতে পারবা, ঠিক আছে? তাহলে এবার আমরা পরে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, আর একটা কথা বলে রাখি, আমি ক্লাস শেষে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, যা কিছু পড়াচ্ছি পিডিএফ দিয়ে দিব, তোমরা ওখান থেকে সবকিছু সলভ করতে পারবা, ঠিক আছে? তাহলে আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ প্রিপোজিশন ইজ অ্যাডেড আফটার ডাই টু এক্সপ্রেস স্যাক্রিফাইস। তার মানে এই কোশ্চেনটা হলো কোন প্রিপোজিশনটা ডাইয়ের পরে বসবে, ডাইয়ের পরে, আফটার ডাই, ডাইয়ের পরে বসবে টু এক্সপ্রেস প্রকাশ করতে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি?
আত্মত্যাগ। তাহলে আত্মত্যাগ প্রকাশ করতে কোন প্রিপোজিশনটা ডায়ের পরে বসে? তার মানে স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা, দেশের জন্য আত্মত্যাগ করা, এরকম কিছু। তাহলে আমরা যদি ডায়ের ক্ষেত্রে দেখো, আমরা যদি অপশনগুলো একটু তাকাই, অফ, বাই, ফ্রম, ফর, এই চারটায় আমাদের ডায়ের পরে বসতে পারে। বাট আমাদের এখানে মনে রাখতে হবে স্যাক্রিফাইস মিন করতে হবে। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা। আমি একটা কথা বলি, ডায়ের পরে যখন অফ বসে তখন আমরা বলি, তাকে বলি রোগে মরা। কোনো রোগে মারা যাওয়ার ফলে ডায়ের পরে অফ বসে, তাহলে এটাকে আমরা লিখি রোগে মরা। কোনো রোগে মারা যাওয়া, কোনো রোগে মারা যাওয়া, কোনো রোগে মারা যাওয়া অর্থে ডাই অফ বসে। তাহলে আমি যদি বলি আমি কলেরা রোগে মারা গেছি, তাহলে আমি বলবো আই ডায়েট অফ কলেরা। তাহলে বলবো আই ডায়েট অফ কলেরা। তাহলে আমি এখানে যদি এটা আমি অল্প একটু পরে লিখতেছি, আগে একটু সেন্টেন্সগুলো লিখি। ডাই বাই মানে আত্মহত্যা করা। ডাই মানে কি? ডাই বাই মানে আত্মহত্যা করা, আত্মহত্যা করা। ডাই বাই মানে আত্মহত্যা করা, ঠিক আছে। ডাই ফরম মানে কোনো কিছুর জন্য মরা, কোনো কিছুর জন্য মারা যাওয়া, আর একটা কি আছে বলো? আর একটা আছে ডাই ফর মানে আত্মত্যাগ করা। ডাই ফর মানে আত্মত্যাগ করা, মানে স্যাক্রিফাইস। দেখছো, আত্মত্যাগ করা। আত্মত্যাগ মানে কি? দেশের জন্য আত্মত্যাগ করা। তাহলে আমি যদি কয়েকটা সেন্টেন্স দেই, তোমরা একটু খেয়াল করো। ডাই অফ, তাহলে আমি এই কালারটা একটু চেঞ্জ করে নেই। এইবার দেখো, এই কালারটা যদি এখানে নেই, তাহলে আমি বলবো যে ডাই অফের ক্ষেত্রে আমরা বলবো যে আমি মনে করলাম আমি কলেরা রোগে মারা গিয়েছি, তাহলে আই ডায়েট অফ কলেরা, আই ডায়েট অফ কলেরা। তখন আমরা বলবো আই ডায়েট অফ কলেরা। তখন কিন্তু আর এখানে বাই বসবে না, ফর্ম বসবে না, ফর বসবে না। এইটা বেশি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এইটা একবার এসেছে, গতবারে এটা এসেছিল যে ডাই ফর মানে আত্মত্যাগ করা। তার মানে এইটা ভেরি ইম্পর্টেন্ট, এবার দিয়ে রাখো। এটা আসার সম্ভাবনা 90%। ভেরি ইম্পর্টেন্ট দাও এটা। আই ডায়েট অফ কলেরা, তাহলে কলেরার আগে কি বসবে? ডায়েটের পরে বসবে অফ। এবার কিন্তু এখানে ফর বসবে না। আত্মত্যাগ করা, যদি কেউ নিজে জীবন শেষ করে দেয়, তাহলে আমরা বলবো ডাই বাই। এটা আসার সম্ভাবনা কম আছে, এটা আসার সম্ভাবনা কম আছে, কিন্তু এইটাও ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটা যদি আমি বলি যে আই ডায়েট ফর মাই কান্ট্রি, এখানে লিখবো আই ডায়েট ফর মাই কান্ট্রি, আই ডায়েট ফর মাই কান্ট্রি, আই ডায়েট ফর মাই কান্ট্রি। আমি আমার দেশের জন্য আত্মত্যাগ করলাম, বা দেশের জন্য মারা যাওয়া অর্থে ডাই ফর ব্যবহৃত হয়। দেশের জন্য মারা যাওয়া অর্থে কি ব্যবহৃত হয় বলতো? ডাই ফর ব্যবহৃত হয়। তাহলে আমরা বলবো আই ডায়েট ফর মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য মারা গেলাম, তারপরে স্যাক্রিফাইস করেছি দেশের জন্য। তাহলে আমি যদি আমাদের দেশে যদি 1971 সালে আমি থাকতাম, তাহলে আমি যদি মারা যেতাম, আমি কি বলতাম? আই ডায়েট ফর মাই কান্ট্রি, ঠিক আছে। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট দাও। এইটা আর এটা ভেরি ইম্পর্টেন্ট, অর্থ আসতে পারে যে আমি আমার দেশের জন্য মারা গিয়েছি, তার জন্য কি হবে? আই ডায়েট ফর মাই কান্ট্রি। এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। তাহলে এই অপশনটা কি হবে বলতো? তাহলে এখানে আমাদের হবে অ্যান্সার হবে ডি নাম্বার। কেন ডি নাম্বার হলো বলতো? কারণ আমাদের এখানে বলে দিছে স্যাক্রিফাইস অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা, তারপরে কোথায় ব্যবহার করলো? ফর, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স? আচ্ছা দেখো, তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা টেন্সের উপর ভিত্তি করে একাধিক কোশ্চেন আসতে পারে। সেজন্য প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালী অবশ্যই স্ট্রাকচার অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমি যদি তোমাদের এখন বলি, প্রথম করে বললাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি ছিল? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, তাই না? অবজেক্ট প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। তাহলে আমরা ওই রকম করে দেখবো যে বলি যে নিচের কোনটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নিচের কোনটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার দেখো খুবই সোজা। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা হবে। তাহলে আমাদের একটু গঠনটা দেখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ছিল। স্ট্রাকচার, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি ছিল বলো? সাবজেক্ট
প্লাস ওয়াজ অবলিক ওয়ার, মানে যে কোনো একটা থাকবে। সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে ওয়াজ, পুরো নাম্বারের ক্ষেত্রে ওয়ার। তাহলে ওয়াজ অবলিক ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি আচ্ছা এটা একটু বোল্ড করে নিই, দাঁড়াও তো। মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, তারা একটু বোল্ড করে নেই। তারপরে বাকি অংশ দিলাম, অবজেক্ট প্লাস বাকি অংশ বা বাকি অংশ, বাকি অংশ অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে আচ্ছা এই স্ট্রাকচারটা আমরা একটু কাজ করতে পারি, এই দিকটা সরিয়ে লিখলে মনে হয় ভালো হয়, তাহলে আমি একটু তোমাদের সুবিধা হবে। এটা একটু কাটা দিয়ে আরেকবার লিখি। তাহলে দেখো এইবার দেখো, এইবার একটু এখানে দেখো, তাহলে বুঝতে পারবো। তাহলে কার স্ট্রাকচার লিখতেছি আমরা, লিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস। এরই সাথে সাথে তোমরা একটা কাজ করবা, প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার অবশ্যই মাস্ট মুখস্থ রাখতে হবে তোমাদের। তার মানে প্রত্যেকটা টেন্স, যতগুলো 12টা টেন্স আছে, 3টে টেন্সের 4টে করে ক্লাসিফিকেশন, তারপর 3 4 12, 12টার ক্লাসিফিকেশনের সব স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি চিনতে পারবা যে কোনটা কোন টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি সাথে আইএনজি প্লাস বাকি অংশ, মানে অবজেক্ট প্লাস বাকি অংশ, অবজেক্ট প্লাস বাকি অংশ, অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে এবার খেয়াল করো, এইবার আমরা খেয়াল করবো যে এই স্ট্রাকচারটা মুখস্থ থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজে বের করতে পারবো। তাহলে খেয়াল করো কোথায় আছে। প্রথমটা যদি আমি বলি হি ওয়াজ টু মাস, এটা হচ্ছে মাস হবে এখানে, টু মাস বিজি, সে এতটাই বিজি ছিল যে অ্যাজ হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, সে এতটা বিজি ছিল যে সে তার হোমওয়ার্ক করতে পারে না। এখানে এখানে একটু গ্রামেটিক্যালি কোনো এক জায়গায় সমস্যা আছে, তোমরা একটু দেখো। ওই গ্রামেটিক্যালি সমস্যা তোমাদের ধরার দরকার নেই, তোমরা দেখবা এই স্ট্রাকচারের সাথে কোথাও বনে কিনা। তা দেখো আমি যদি 1 নাম্বারটাই চিন্তা করি, প্রথম অংশটা দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ আছে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি নাই। কিন্তু দ্বিতীয় অংশটা চিন্তা করো, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার, যে কোনো একটা আছে, আছে ডু প্লাস আইএনজি, তার মানে কি আছে বলতো, মূল ভার্বের সাথে আইএনজি আছে, আছে বাকি অংশ শেষ, অবজেক্ট প্লাস বাকি অংশ বা বাকি অংশ শেষ। আমরা যেহেতু ধারাটা ধরতে পেরেছি, মানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী যেহেতু এখানে হচ্ছে, তবে অ্যান্সারটা হবে এইটা। আর তোমরা খেয়াল করে দেখো বাকি একটাও গুনবে না। দেখো যদি এটা কেন গুনবে না, কারণ দেখো হি ওয়াজ বিইং আবার কোথা থেকে আসলো ভাই, বিইং এর পর ডান আসছে আবার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি না হয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, তারপরে এটা হবে না। সি নাম্বার কেন হবে না, হির পরে কি আছে দেখো, ওয়াজ অবলিক ওয়ার আছে নাই, তার মানে এটাও হবে না, তাই না? ওয়াজ অবলিক ওয়ার কি আছে এখানে, নাই, তার মানে হবে না। ডি নাম্বার কেন হবে না, হি দেখো আমাদের স্ট্রাকচার সম্বন্ধে গুনতেছে, সাবজেক্ট আছে, তারপরে কি আছে, ওয়াজ অবলিক ওয়ার আছে নাই, আচ্ছা, তার মানে এটাও হবে না। তো তোমাদের মনে হতে পারে, কারো কারো মনে হতে পারে যে এই যে সাবজেক্ট প্লাস স্ট্রাকচারগুলো তো মনে নেই, সেই জন্য এখনো সময় আছে, স্ট্রাকচারগুলো দেখে নাও। এই স্ট্রাকচারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ, এই টেন্স থেকে একটা এমসিকিউ তোমরা কমন পাবা। সেই জন্য এখন সময় আছে, যা টেন্সগুলো পড়ো, সবগুলো টেন্স, 12টা টেন্সের স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার কেমন হতে পারে, অন্তত স্ট্রাকচারটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কারণ স্ট্রাকচার মুখস্থ থাকলেই তুমি বলতে পারবে যে এটা কোন টেন্স, ঠিক আছে? তাই স্ট্রাকচার মুখস্থ করো। আচ্ছা এটা গেল, তারপর দেখো নেক্সট, দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়ং ইজ, আচ্ছা ইয়ং মানে কি বলতো, ইয়ং মানে ইয়ং ছেলেপেলে বলে না, যে মানে কি বলবো এটাকে, ইয়ং মানে যুবকের মতো, মানে যুবকের থেকে যেটা ইয়ং মানে ছেলেপেলে, যেটা বয়স হয় না, বয়সন্ধিকাল চলতেছে। তাহলে এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে যুবক যদি আমরা বলি, এটাকে যুবক বললাম, যে ইয়ং মানে যুবক, ঠিক আছে, ইয়ং মানে যুবক। তাহলে আমরা এখন অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এইটাকে বুঝতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি জিনিস। আচ্ছা নাউন কাকে বলে, কোনো কিছু নামকে নাউন বলে, নাউনের ক্লাসিফিকেশন অনেক আছে, ওগুলো অবশ্যই করতে হবে। দেখো আমি এমনভাবে সিলেক্টিভ এমসিকিউ গুলো নিয়েছি,
যাতে করে একটা করে এমসিকিউ সলভ করতে গিয়ে আমরা পুরোটা সলভ করে আসি। তাহলে এখন আমি তোমাদের বলবো নাউনের ক্লাসিফিকেশন পড়ো, প্রত্যেকটা নাউনের ক্লাসিফিকেশন পড়ো, এক্সাম্পল পড়ো, কোন নাউন, প্রপার নাউনের উদাহরণ কোনগুলা, কমন নাউনের উদাহরণ কোনগুলা, ম্যাটেরিয়াল কোনগুলা, অ্যাবস্ট্রাক্ট কোনগুলা, প্রত্যেকটার উদাহরণগুলো এখন তোমরা পড়ে নাও। কারণ এইটা এমসিকিউ সলভ করতে গিয়ে যেন তোমাদের এটা পড়া হয়ে যায়, তাহলে আমাদের একটা এমসিকিউ সলভ করতে গিয়ে অনেকগুলো এমসিকিউ মনে হয় সলভ হয়ে গেল। কারণ সলভ হয়ে যাবে কেন? কারণ তুমি যখন অনেকগুলো সলভ করবা তাহলে তখন মনে হবে যে না আমি তো একটার জন্য এত কিছু বললাম, কিন্তু অটোমেটিক্যালি দেখো তুমি প্রপার নাউন পড়লা, কমন নাউন পড়লা, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়লা, ম্যাটেরিয়ালস নাউন পড়লা, সবগুলো নাউন পড়ে ফেলবা। তাহলে এখন তোমাদের উচিত হবে এখনই গিয়ে এই ভিডিওতে যখন তোমরা দেখতেছো পজ করে এখনই গিয়ে নাউনের ক্লাসিফিকেশনগুলো মুখস্থ করে আসো, তারপরে আবার দেখো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ইয়ং মানে যুবক, তাহলে বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো এমন একটা নাউন যেটা তুমি ওই বস্তুটাকে কখনো দেখতে পারবে না, ওটা কোনো বস্তুও না, ওটা অনুভূতি সম্পন্ন, যেটাকে আমরা শুধু অনুভব করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত কিছু, যেটাকে মূর্তি দেওয়া সম্ভব নয়, যেটাকে আমরা বাস্তবে দেখতে পারি না। যেমন আমি যদি বলি আমি কাউকে ক্ষমা করলাম, তাহলে ক্ষমা একটা নাউন, এটাকে আমি দেখতে পারি? দেখতে পারি না। আমি শান্তি পাচ্ছি, শান্তিকে আমি দেখতে পারি না। তাহলে এই পিস বা শান্তি এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, সুখ, আমি সুখে আছি, হ্যাপিনেস একটা নাউন, তাহলে এইটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা লিখে নাও, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাপিনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হ্যাপিনেস সুখটাকে আমি দেখতে পারি, এটা অনুভব করতে পারি যে সুখ, আমি সুখে আছি, আমি শান্তিতে আছি, শান্তি কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কাউকে ক্ষমা করলাম, আমাকে কেউ দয়া করলো, এই দয়া ক্ষমা এগুলো সব হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের লিখতে হবে, তাহলে আমি এই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কাইন্ড হলো একটা কি অ্যাডজেক্টিভ, কাইন্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কাইন্ডনেস, কাইন্ডনেস। হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, হ্যাপি কি একটা অ্যাডজেক্টিভ, হ্যাপির অ্যাবস্ট্রাক্ট নাউন হলো হ্যাপিনেস। এইরকম অনেকগুলো আছে যেগুলো আমরা পেইড বেসে শিখিয়েছি, এবং তোমরা চাইলে আমাদের যে শিটগুলো আছে ওগুলো নিয়েও করতে পারো। এখন তো সবগুলো লিখে দিতে অনেক সময়ের ব্যাপার আছে, কারণ আমাদের সবগুলো এমসিকিউ একটু সলভ করাতে হবে আমাকে। ঠিক আছে? তাই দুইটা লিখে দিলাম, এই দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে এই ইয়ং এরটা যেহেতু এসেছে এইটা পড়তে হবে। ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? তাহলে তোমাকে যদি এখন আমি বলি দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য কাইন্ড, তাহলে কি হবে? কাইন্ডনেস। দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য হ্যাপি ইজ হ্যাপিনেস। ঠিক আছে? তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো হলো অ্যাডজেক্টিভ। তাহলে এইটা হলো যুবক, আমি কোন পর্যায়ে আছি এখন? যুবক। ঠিক আছে? তাহলে এটা একটা নাউন, সরি এটা একটা অ্যাডজেক্টিভ, এর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে? তাহলে অ্যাডজেক্টিভের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হবে দেখো ইউথ মানে যৌবন, ইউথ মানে কি? যৌবন। তাহলে দেখো যৌবনটা কি তুমি ধরতে পারো? যৌবনটাকে শুধু আমরা প্রকাশ করতে পারি, যৌবনটাকে অনুভব করতে পারি যে যৌবন নামে একটা কিছু আছে। যেমন আমরা বলেছিলাম ক্ষমা নামে কিছু একটা আছে, সুখ নামে কিছু একটা আছে, শান্তি নামে কিছু একটা আছে, কিন্তু এটাকে আমরা ধরতে পারি? ধরতে পারি না। যুবক নামেও তেমন একটা কিছু আছে যেটাকে আমি ধরতে পারি না, নামে কিছু একটা আছে। সেজন্য ইউথ মানে কি? যৌবন। ইউথ মানে কি? যৌবন। যৌবন নামে কিছু একটা আছে। ঠিক আছে? তাহলে ইউথ মানে যৌবন, তাহলে এটা হবে এর অ্যাবস্ট্রাক্ট নাউন। কোশ্চেনটা হলো এইটা কেন হলো না, এইটা কেন হলো না, এইটা কেন হলো না? দেখো ইয়ংস্টার এইটা বলতে কোনো শব্দ হয়? ইয়ংস্টার এটা কোন, এটা আসলে এরকম কোনো শব্দ আসতেছে না, এটাতে হবে না কখনো। ইয়ঙ্গার, ইয়ঙ্গার কখন বলে? কম্পারেটিভ ফর্ম, এটাও অ্যাডজেক্টিভের একটা কম্পারেটিভ ফর্ম, সেজন্য এটা হবে না। ইউথার্স এগুলো এখান থেকে তোমাদের হবে না, তোমরা আসলে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে তোমাদের। এবং আমরা যে চার্ট দিয়েছি এই চারটা পড়লে হবে তোমাদের, যে আমরা চার্ট দিয়েছি যে অ্যাডজেক্টিভ ফর্ম তার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, অ্যাডজেক্টিভ ফর্ম তার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, এরকম চার্ট দিয়েছে, ওইটা পড়লে হবে। বোধহয় যেগুলো সেন্টেন্স কখনো হয় না, যেগুলো আমরা সেন্টেন্সে কখনো চোখে দেখে নেই, ওয়ার্ডে কখনো চোখে দেখে নেই, সেগুলো কেন হতে যাবে বলো তো? এগুলো ওয়ার্ড কখনো দেখছো তোমরা? দেখো নাই। তোমরা সর্বোচ্চ এই ওয়ার্ডটা দেখছো ইয়ঙ্গার, তো ইয়ঙ্গার কখন হয়? ইয়ঙ্গার, ইয়ংগেস্ট তখন হয়, মানে কম্পারেটিভ ফর্ম। কিন্তু এটা তো কোশ্চেনে আসে না ভাই, এটা কখনো দেখছো তোমরা? এটা কখনো দেখছো তোমরা? দেখো নাই। তার মানে এটা তাহলে হবে কেন? আর এইটা মনে মনে হতে পারে এটা কেন হলো না, তাহলে এটা তো কম্পারেটিভ ফর্ম, এটা তো অ্যাডজেক্টিভ, এটাও তার মানে এটা অ্যাডজেক্টিভ, আমাদের নাউন চাইছে, তার মানে এটা হবে নাউন। ঠিক আছে? আচ্ছা নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য প্রফেশনাল? হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রফেশনাল? আচ্ছা, প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে পেশাদার। প্রফেশনাল মানে কি বলতো? পেশাদার।
প্রফেশনাল মানে পেশাদার, অপোজিট মানে বিপরীত শব্দ, তাহলে পেশাদারের বিপরীত শব্দ নির্ণয় করো। বলেছে হুইচ ওয়ান, নিচের কোনটি অপোজিট ওয়ার্ড অফ দ্য প্রফেশন, মানে বিপরীত ওয়ার্ড, পেশাদারের বিপরীত শব্দ কোনটি। তাহলে পেশাদারের বিপরীত শব্দ দেখো আমাদের বের করতে হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো কাস্টমার মানে কি? গ্রাহক। কাস্টমার মানে কি? যে গ্রহণ করে, তাই না? দোকান থেকে গ্রহণ করো, তো কাস্টমার মানে কি? গ্রাহক। তাহলে এখানে লিখে রাখবা কাস্টমার মানে গ্রাহক। ট্রেডসম্যান, ট্রেডসম্যান মানে সেলস দাতা, মানে দোকানদার, দোকানদার। দোকানদার। লেবার, লেবার মানে কি? শ্রমিক। লেবার মানে কি? লেবার মানে শ্রমিক। অ্যামেচিয়ার, আচ্ছা অ্যামেচিয়ার মানে অপেশাদার, অপেশাদার, অপেশাদার। তার মানে খেয়াল করো, প্রথম দিকে খেয়াল করো, তাহলে পেশাদারের বিপরীত শব্দ এখন তোমরাই বের করো তো, বিপরীত শব্দ কোনটা হবে? পেশাদার, অপেশাদার, পেশাদার, অপেশাদার, তাই না? বিপরীত শব্দ, তাহলে অপেশাদার কোনটা? অ্যামেচিয়ার। অ্যামেচার মানে অপেশাদার। অপেশাদার মানে যে পেশায় কোনো নিযুক্ত নাই, হঠাৎ করে এমনিতে কাজ করতেছে। আমরা যদি কেউ, আমি যেমন পড়াচ্ছি, মানে শিক্ষক, মানে আমার পেশা আছে, পেশাদার। কিন্তু এমনি কেউ হঠাৎ করে ফোন স্ক্রিনিং করতেছে বা অন্য কোনো ফেসবুক চালাচ্ছে, অপেশাদার, সেজন্য আমরা বলি। তাহলে পেশাদারের বিপরীত শব্দ অপেশাদার, মানে কি? প্রফেশনাল, অ্যামেচার, প্রফেশনাল, অ্যামেচার। তাহলে এগুলো কেন হলো না বুঝছো? এখন কোশ্চেনটা হলো যে ভাই এগুলা অনেকগুলা, এগুলো আমরা কোথায় পাবো, এগুলো কিভাবে কমন পাবো? দেখো আমরা আমরা আমাদের যে শীট দিয়েছিলাম ইংলিশের, এবং ওই শীটে এমনভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমাদের শীটটা তৈরি করা হয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সবগুলো কোশ্চেন আকারে সুন্দর সুন্দর করে শীট দেওয়া হয়েছে, এবং ওখানে বলা হয়েছে যে এই কয়টা মুখস্থ করলে এখান থেকে আসবে। এবং আমরা আশাবাদী, আমরা 99% শিওর যে ওখান থেকে আসবে সবগুলো। তাহলে ওই কয়টা সিলেক্টিভ যে ওয়ার্ড, সেগুলোর মিনিং জানলে তোমাদের হয়ে যাচ্ছে, বাইরে থেকে আর পড়তে হবে না। বাইরে থেকে পড়তে গেলে তোমাদের পুরো ডিকশনারি পড়তে যাবা সম্ভব? সম্ভব না। বা পুরো বই কি পড়তে যাবা সম্ভব? সম্ভব না। তোমাদের কি করতে হবে? তাই এই সিলেক্টিভ কিছু এমসিকিউ বা সিলেক্টিভ কিছু ওয়ার্ড পড়তে হবে, যাতে ওগুলো আমাদের কমন এসে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো নিচে, আমার আমার 3 জোড়া জুতা আছে, বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ। আচ্ছা দেখো, আমার 3 জোড়া, তাহলে জোড়ার ইংলিশ কি বলতো? পেয়ার। জোড়ার ইংলিশ কি? পেয়ার। পেয়ার মানে জোড়া। তাহলে 3 জোড়া, তাহলে 3 পেয়ার্স। এখানে খেয়াল, তাহলে 3 পেয়ার্স। কিন্তু একটা বিষয় খেয়াল করো, 3 মানে কি? বহুবচন, মানে কি? সিঙ্গুলার নাম্বার নাই, প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার হলে পেয়ার আর পেয়ার থাকবে না, হয়ে যাবে পেয়ার্স। তাহলে 3 পেয়ার, তাহলে 3 পেয়ার অফ শু, তাহলে অফ শু যদি আমি দেই, কিন্তু দেখো শু কি একটা আছে? না, 3 দুগুণে 6টা শু, তার মানে শুজ হবে। এখন দেখো তাহলে এইটা মানে কি? 3 পেয়ার অফ শুজ মানে 3 জোড়া জুতা। এইটার অর্থটা হলো 3 জোড়া জুতা, 3 জোড়া জুতা। এখন তাহলে তোমরাই বলো, তাহলে আই হ্যাভ, বাকিটা এইটা 3 পেয়ার্স অফ শু, মানে আমার 3 জোড়া জুতা আছে। তাহলে এখন দেখতে হবে কোথায় আছে, তাহলে এইটা আগে বুঝতে হবে যে 3 জোড়া জুতার ইংলিশটা কি। 3 পেয়ার্স অফ শু মানে 3 জোড়া জুতা। তাহলে এখন আমাদের এখানে দেখো যে কোথায় আছে, আই হ্যাভ 3 পেয়ার্স অফ শু, দেখো প্রথমটাতে আছে, তার মানে এইটাই অ্যান্সার। এখন কোশ্চেন হলো বি নাম্বার কেন হবে না, সি নাম্বার কেন হবে না, ডি নাম্বার কেন হবে না? আই হ্যাভ 3 পেয়ার অফ শু, দেখো এই পেয়ারের সাথে এস নাই, তাহলে সেজন্য এটা ভুল। কি নাই এখানে? এস নাই, এই পেয়ারের সাথে এস নাই, এই পেয়ারের সাথে কি নাই? এস নাই। এই পেয়ারের সাথে যদি এস থাকতো তাহলে এটা অ্যান্সার হয়ে যেত, এস থাকা লাগতো ওখানে। আই হ্যাড, হ্যাড কেন আসবে এখানে? হ্যাড মানে তো ছিল, কিন্তু এখানে বলছে আমার 3 জোড়া জুতা আছে। যদি বলতো আমার 3 জোড়া জুতা ছিল, তা বলতাম আই হ্যাড 3 পেয়ার্স অফ শুজ। কিন্তু এখানে বলেছে আমার 3 জোড়া জুতা আছে, এখন আছে, তার মানে আই হ্যাভ 3 পেয়ার্স অফ শুজ। তাহলে এটাও সেজন্য হবে না। এটা দেখো কেন হবে না, আই হ্যাভ 3 পেয়ার, এই যে আবার এস এখানে নেই, তার মানে হবে না, এস নেই সেই জন্য হবে না। ঠিক আছে, এই জন্য এগুলো হবে না। তাহলে এইটা কেন হলো না? হ্যাড আছে সেই জন্য হবে না, সেই জন্য হবে না। আচ্ছা, তাহলে এটা শেষ। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে কোনটা বানানটা সঠিক।
নিচের কোন বানানটি সঠিক, বলেছে নিচের কোন বানানটি সঠিক। তাহলে আমরা বানানটা দেখবো। এবার দেখো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এখানে খেয়াল করো, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা যে নিচের কোন বানানটি সঠিক। এই জন্য তোমাদের কি করতে হবে, কোশ্চেন, এই প্রথম কোশ্চেনটা আবার আসবে যে ভাই এই যে কতগুলো বানান মুখস্থ করে যাব। সেই জন্য আমাদের শীট পড়লে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, শীটের বাইরে ইনশাল্লাহ কিচ্ছু আসবে না। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করবো এবার, এই পরেরটা দেখো। তাহলে আমি একটু, আচ্ছা দেখো, দেখো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। অ্যাডভেন্টিশিয়াস, অ্যাডভেন্টিশিয়াস, তাহলে অ্যাডভেন্টিশিয়াস। আচ্ছা এখানে বানানগুলো পড়ার জন্য তোমাদের আসলে কিছু মুখস্থ করতে হবে, বানান বারবার প্র্যাকটিস রাখতে হবে, এই বানানগুলো বারবার প্র্যাকটিস রাখতে হবে। আমি যেগুলো তোমাদের বই দিয়েছি বা যেগুলো শীট দিয়েছি আমাদের পক্ষ থেকে, অ্যাসপায়ার নার্সিং এর পক্ষ থেকে, ওই শীটগুলো বারবার পড়ো, বারবার লেখো। ঠিক আছে। এই বানানগুলো স্পেলিং ভালো শুদ্ধ করার জন্য বারবার লিখতে হবে তোমাদের। তারপরে এটা আমাদের 1 নাম্বারটা কারেক্ট কেন, কারণ ডিকশনারিতে এটাই আছে। দেখো, অ্যাডভেন্সিয়াস, অ্যাডভেন্সিয়াস মানে, অ্যাডভেন্সিয়াস মানে কি, আকস্মিক, আকস্মিক বা আকস্মিক, আকস্মিক, আকস্মিক কিছু হলে তাকে বলা হয় অ্যাডভেন্সিয়াস। বা এটা আরো একটা মিনিং আছে, অতিরিক্ত, আরো একটা মিনিং কি আছে, অতিরিক্ত, অ্যাডভেন্সিয়াস। তাহলে এই ওয়ার্ডটা মুখস্থ রাখতে হবে। এটা কেন হবে না, দেখো এটা বানান ভুল আছে, আই নাই এখানে, এখানে আবার কি বানান বলেছে, অ্যাডভেন্টি, এই ও নাই এখানে, আর এখানে কি নাই, অ্যাডভেন্টি, এখানে ইউ একটা বেশি দিচ্ছে, দেখছো। তার মানে আমি এখানে ডিকশনারি ঘেটে বোঝা যাবে, তো ডিকশনারি ঘাটার টাইম নাই, সেই জন্য আমাদের শীট পড়তে হবে। যে সব সিলেক্টিভ আমরা দিয়েছি যে এগুলো পড়তে আসবে, এগুলো পড়লে ইনশাল্লাহ 100% কমন আসবে। তাহলে এখানে কি নাই আমরা একবার দেখে নেই। এখানে আই নাই, এই যে এখানে আই হওয়ার কথা, এখানে আই নাই। ঠিক আছে। আর এখানে নাই হলো ও নাই এখানে, তারপর তারপর আর কি নাই, এখানে একটা ইউ বেশি দিছে, এগুলাই। এই সমস্ত বিষয়ে পড়তে হবে যে কোথায় কি হবে, তার মানে এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে। তাহলে নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য হসপিটালিটি। অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ। হসপিটালিটির বিপরীত শব্দ, হসপিটালিটি মানে অতিথি পরায়ণতা, অতিথি অতিথি পরায়ণতা। তাহলে এখন আমাদের আসতে হবে অতিথি পরায়ণতা কোনটা আছে অ্যান্টোনিমের, তার মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ কোনটা হবে। দেখো, কোল্ডনেস মানে শান্ত, কোল্ডনেস মানে কি, শান্ত, তোমরা অ্যান্সার দিবা। কোল্ডনেস মানে শান্ত। রেডফুল মানে শত্রু ভাবাপন্ন, রেডফুল মানে কি, রেডফুল মানে শত্রু ভাবা, শত্রু ভাবাপন্ন, রেডফুল মানে শত্রু ভাবাপন্ন। আচ্ছা একটু আমি এইটা আরেকবার লিখি, মানে ভালো হচ্ছে না, আমরা একটু উপরে যাই। তাহলে রেডফুল মানে শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন, এখানে লিখি। রেডফুল মানে কি, শত্রু ভাবাপন্ন, তাহলে এইটা মুখস্থ রাখতে হবে। রেডফুল মানে শত্রু ভাবাপন্ন। কমপ্লেইন্ট মানে অভিযোগ, কমপ্লেইন্ট মানে কি, অভিযোগ। কমপ্লেইন্ট মানে অভিযোগ। কোয়ার্ডিয়ালিটি মানে আন্তরিকতা, কোয়ার্ডিয়ালিটি মানে কি, এখানে আমরা লিখি তো তাহলে ভালো হবে। কোয়ার্ডিয়ালিটি মানে আন্তরিকতা, আন্তরিকতা। তাহলে এখন তোমরা আমাকে বলো, হসপিটালিটি মানে অতিথি পরায়ণতা, এর বিপরীত শব্দ কোনটা হবে। দেখো তোমরা আমাকে বলো, শত্রু ভাবাপন্ন মানে তুমি অতিথিকে আতিথ্য পরায়ণতা মানে অনেক সেবা যত্ন করেছো, সেটা হলো হসপিটালিটি। আর অতিথিকে শত্রু মানে চোখে দেখছো, তার মানে শত্রু ভাবাপন্ন মানে রেডফুল। শান্ত কেন হবে না, কারণ শান্ত হবে না, বিপরীত শব্দ চাইছে। তাহলে কোয়ার্ডিয়ালিটি কেন হবে না, আন্তরিকতা, এটার সাথে এটা যায়, মানে কেবল সিনোনিম বলা যায়। অ্যান্টোনিম হবে রেডফুল। ঠিক আছে। তারপরে নেক্সট, হুইচ ইজ দ্য পেসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্য পেসিভ ভয়েস। হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন পেসিভ ভয়েস। আচ্ছা একটা কথা বলি, এইটা আমি এখন অনেকগুলো এখন এমসিকিউ আছে,
এবং এগুলো আমরা প্রতিদিন একটু করে আপলোড করব। ঠিক আছে, প্রতিদিনে 10টা করে এমসিকিউ আমরা ইনশাল্লাহ আপলোড করে দেবো। আজকে যেহেতু একটু কম হলো এবং প্রতিদিন আমরা চেষ্টা করব তোমাদের যদি রেসপন্স পাই প্রতিদিন আমরা আপলোড দেবো। তা আজকে এই পর্যন্ত থাক, তুমি এই পর্যন্ত আপাতত পড়ো, বাকি দিন ইনশাল্লাহ সব শেষ করে দেবো। প্রতিদিন অল্প অল্প করে আমরা শেষ করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং একটা কথা বলে রাখি, আমাদের আমাদের অনলাইনে এখনো ভর্তি চলতেছে। তোমরা যারা এইচএসসি 25 নার্সিং প্রিপারেশন নিবা, এইচএসসি 25 যারা আসো নার্সিং প্রিপারেশন নিবা, নার্সিংয়ের জন্য পড়তে চাও, তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের যে একটা ক্র্যাশ কোর্স আছে, এবং এই কোর্সের আমরা নাম দিয়েছি নার্সিং শিওর চান্স ব্যাচ।